আজ আমার দ্বিতীয় বিয়ে আমার ভাসুরের সাথে। বুকের ভিতরটা কষ্টে চিরবিরিয়ে উঠছে। শুধু মনে পড়ছে আমার প্রথম বিয়ের কথা, প্রথম স্বামীর কথা। সেদিন তো আমি কত খুশি ছিলাম। মনের মাঝে ছিল অগাধ ভালোবাসা, অস্থিরতা আমার স্বামীর জন্য। আজ আবারও একই জায়গায় একই বেশে বসে আছি, কিন্তু পার্থক্য আজ আর কোনো অনুভূতি বেঁচে নেই। কিভাবে অনুভূতি রাখবো আমার নতুন স্বামীর জন্য, যাকে এতদিন বড় ভাইয়ের চোখে দেখে এসেছি, সেখানে কিভাবে তাকে স্বামী হিসেবে গ্রহণ করব ভেবে পাচ্ছি না। আচ্ছা, সেও কি জিমিন ভাবিকে ভুলে আমাকে জিমিন ভাবির জায়গায় মেনে নিতে পারবে? শাশুড়ির মুখে দুদিন আগে শুনেছিলাম তিনি নাকি জিমিন ভাবিকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আচ্ছা, ওনার কি কষ্ট হয়নি এত বছরের ভালোবাসার সংসার ভেঙে দিতে? জিমিন ভাবি বা কিভাবে পারলো এত ভালোবাসা এই সাজানো গোছানো সংসার ছেড়ে অন্য পুরুষের হাত ধরতে? তার হয়তো কষ্ট হয়নি, সে তো মা হওয়ার লোভে এই সংসার ত্যাগ করেছে। শুনেছিলাম তারা ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছিল জিমিন ভাবি নাকি সন্তান ধারণ করতে সক্ষম, কিন্তু আমার ভাসুরের সমস্যা আছে, উনি কখনো বাবা হতে পারবেন না। তাই হয়তো জিমিন ভাবি ওনাকে ছেড়ে গেছে। তাদের মধ্যে এ নিয়ে অনেক কথা কাটাকাটিও হতো। হায়রে ভালোবাসা, শুধু সন্তান লাভের আশায় এতদিনের সাজানো সংসার, ভালোবাসা, স্বামী সবকিছু ত্যাগ করতেও দ্বিধাবোধ করলো না জিমিন ভাবি। আমার ভবিষ্যৎ কি হবে ভেবেই পাচ্ছি না। রাত 11:45 আমি বাসর ঘরে বসে আছি। কিছুক্ষণ আগে আমার ননদ আর চাচাতো ভাবিরা মিলে আমাকে এ ঘরে বসিয়ে রেখে গেছে। আমি অনুভূতি শূন্য হয়ে বসে আছি বাসর ঘরে। এটা প্রথম নয়, আগের বার যখন এমনি সেজেগুজে বসেছিলাম তখন অনুভূতিটা খুবই অন্যরকম ছিল, কিন্তু আজ সেই অনুভূতির কিছুই বেঁচে নেই। তবেও অভিনয় করে যাচ্ছি শুধু আমার শ্বশুর শাশুড়ির জন্য। তারা যে আমাকে ভীষণ ভালোবাসে, তাদের মুখের দিকে তাকিয়ে হলেও আমাকে সবকিছু মেনে নিতে হবে। কিছুক্ষণ পরেই দরজার খট করে আওয়াজ হলো। আমার বুকের ভেতরটা কেমন যেন মিশ্রে উঠলো। যদিও আমি জানি আমাদের বিয়েটা উনিও ঠিক মেনে নিতে পারেননি, সেক্ষেত্রে আমাদের সময় লাগবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। তবুও কেমন অস্বস্তি হচ্ছে। কিছু করার নেই, আমাকে বাসর রাতের সকল নিয়ম পালন করতেই হবে, কারণ এটা এবারই নিয়ম। আর কোনো ক্রমে যদি আমার দাদি শাশুড়ির কানে যায় যে আমি নিয়মগুলো পালন করিনি, তাহলে আর আমার রক্ষে নেই। উনি দরজা লাগিয়েই এগিয়ে আসলেন আমার দিকে। আমি সাবধানে শাড়ি ধরে বিছানা থেকে নামলাম। ওনার কাছে গিয়েই ওনার পা ছুঁয়ে সালাম করলাম। উনি আমার মাথায় হাত রাখলেন, এরপর বললেন, আমি জানি আমাদের বিয়ে সম্পর্ক আর 5টা সাধারণ সম্পর্কের মতো নয়। তোমার সময় লাগবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। তবুও বলবো, তুমি নিঃসন্দেহে আমার হাত ধরতে পারো। কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে থাকবো। আমি ওনার কথা শুনে মনের মাঝে শান্তি অনুভব করছিলাম। প্রথমে আমার মাঝে যে জড়তা কাজ করছিল তা ইতিমধ্যেই ভাঙতে শুরু করেছে। উনি বললেন, যাও ওযু করে আসো, একসাথে নামাজ পড়বো। তোমার কাপড় আমার কাবার্ডের একপাশে রাখা আছে, একেবারে ফ্রেশ হয়ে আসো। আমি কাবার্ড থেকে একটি গোলাপি কালার সুতির শাড়ি নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম। উনি একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, হয়তো অন্য রুমে ফ্রেশ হতে গেছেন। আমি ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে বের হলাম। ঘরে কোথাও তার দেখা পেলাম না। আমি জায়নামাজ দুটো মেঝেতে বিছিয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় দরজায় আমার ননদ নক করলো। ভাবি, আসবো? হ্যাঁ
আসুন। ভাবি, এই নাও বলে আমার দিকে দুটো দুধের গ্লাস এগিয়ে দিলেন। আমি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি এসব? দাদি দিয়েছেন আর বলেছেন তোমরা দুজন দুজনকে খাইয়ে দিবে, তারপরে ঘুমাবে। এটা আমাদের বাড়ির নিয়ম। কিন্তু আগের বার তো এমন কোনো নিয়ম ছিল না। বলেই তে থতমত খেয়ে গেল। জেনেও কিছুটা থতমত খেলেও নিজেকে সামলিয়ে নিয়ে বলল, আগের বার তো দাদি ছিলেন না, উনি গ্রামে গিয়েছিলেন, তাই এই নিয়ম পালন করতে কারোর মনে ছিল না। এইবার উনি কঠোরভাবে বলে দিয়েছেন যাতে কোনো নিয়ম না বাদ যায়। জেনিতের গালে হাত রেখে ভীষণ আদুরে স্বরে বলল, ভাবি, আমি জানি তোমাদের সম্পর্কটা আর 5টা সম্পর্কের মতো নয়, তবুও একটা কথা বলবো, আমার ভাইয়াটাকে একটু আগলে রেখো ভাবি। জানো তো, আমার ভাইয়াটা না ভীষণ ভালো। তুমি ওকে একটু ভালোবাসা দিলে ও তোমাকে সারা দুনিয়া কিনে এনে দিবে। আমার ভাইয়াটা ভীষণ কষ্ট, ওকে একটু সামলে নিও ভাবি। কথা দাও ভাবি, আমার ভাইয়াকে আগলে রাখবে। আমি কথা দিলাম জেনি আপা, আমি সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে ভালো রাখার। জেনিতের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই জাঙ্কুক রুমে প্রবেশ করে, একটি সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরে, মাথায় টুপি। তে না চাইতেও চোখ চলে গেল জাঙ্কুকের দিকে। লোকটা ভীষণ সুদর্শন এবং সুপুরুষ, বলা যায় এবারে সবচেয়ে সুন্দর জাঙ্কুক। উজু করার মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে, তাতেই লোকটাকে ভীষণ মারাত্মক লাগছে। বয়স 35-এর কোঠা পের হলেও দেখে মনে হয় 25-26 বছর বয়সী তরুণ। তেকে এভাবে নিজের দিকে তাকাতে দেখে জাঙ্কুক আর তে দুজনে হকচকিয়ে মুখ ফেরায়। তে, জি, এসো নামাজ আদায় করে নাও। তারপর দুজন মিলে জায়নামাজে বসে পড়ে, নতুন জীবনের সূচনা করে সৃষ্টিকর্তার আরাধনা করে। নামাজ শেষে তে দাদির দেওয়া দুধের গ্লাস এগিয়ে দেয় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কিছুটা ভুরু কুঁচকে থাকে। এটা কি? দুধ বলেই তে থতমত খেয়ে যায়। জাঙ্কুক ভীষণ অস্বস্তি বোধ করে। তে আমতা আমতা করে বলে, দাদি বলেছেন এটা নাকি এবারের নিয়ম, তাই জেনি আপু দিয়ে গেছেন আর বলেছেন নিয়ম পালন করতেই হবে, না হলে দাদি ভীষণ রেগে যাবেন আমার ওপর। কিন্তু এমন কোনো নিয়ম আছে তো আমার আগে জানা নেই। দেখুন, আমিও জানি না ঠিক, কিন্তু নিয়ম না পালন হলে দাদি ভীষণ রেগে যাবে আমার ওপর। প্লিজ নিয়ে নিন। জাঙ্কুক তের মুখের দিকে চেয়ে দেখলো মেয়েটা টেনশনে আছে, তাই আর কথা না বাড়িয়ে দুধের গ্লাসটা নিয়ে এক চুমুকে শেষ করলো। তেও নিজের গ্লাস নিয়ে দুধ খেয়ে নিল। দুধ খাওয়ার কিছুক্ষণ পরেই জাঙ্কুকের মাথাটা কেমন একটা ঘুরে উঠলো। সে ধপ করে বিছানায় বসে পড়লো। তে কিছুটা চমকে তাকালো জাঙ্কুকের দিকে, তারও মাথাটা কেমন ঝিমঝিম করছে। জাঙ্কুক কিছুটা ধাতস্থ হয়ে তেকে বলল তার পাশেই শুয়ে পড়তে। তার বিছানাতে অনায়াসে 4 জন ঘুমোতে পারবে বলে সে শুয়ে পড়ল। তেও আর কাল বিলম্ব না করে খাটের আরেক পাশে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পর জাঙ্কুকের হঠাৎ শরীরে ঝাঁকি দিয়ে উঠলো। ভীষণ গরম লাগছে, তার পানি পিপাসা পাচ্ছে, প্রচুর হাঁসফাঁস লাগছে। জাঙ্কুক বেশিরভাগ সময় ঘরে ড্রিম লাইট জ্বালিয়েই ঘুমায়। জাঙ্কুক পানি খাওয়ার জন্য উঠে বসতেই পাশে তার চোখ যায়। ড্রিম লাইটের নিভু নিভু আলোতে দেখতে পায় এক অর্ধ উন্মুক্ত নারী দেহ। জাঙ্কুকের পুরো শরীরের পশম দাঁড়িয়ে যায়। সে দেখতে তে শাড়ি ছাড়া শুধু ব্লাউজ আর পেটিকোট পরে কেমন অস্থির আচরণ করছে। অতিরিক্ত অস্থিরতায় 2 হাতে বিছানার চাদর খামচে ধরেছে, এক পা দিয়ে অন্য পা ঘর্ষণ করছে, ফলে তার পেটিকোট হাঁটু থেকে কিছুটা ওপরে উঠে আছে। জাঙ্কুক ঘোর লাগা চোখে চেয়ে থাকে অপলক তের দিকে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে চোখ সরাতে চায়, কিন্তু ব্যর্থ হয়। তের মাখনের মতো নরম তুরতুরে শরীর জাঙ্কুককে উন্মাদ করে দিচ্ছে। তের উন্মুক্ত নরম ফর্সা পেট, নাভি, পা, গলা জাঙ্কুককে যেন তের কাছে আরো কাছে টানছে। জাঙ্কুক তের কাছে যায়, তের নরম পেটে তার বলিষ্ঠ হাত রাখে, স্লাইড করতে থাকে। জাঙ্কুক
এর শরীর ঝাঁকি দিয়ে ওঠে। তে চমকে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কেমন আবেদনময়ী চোখে তাকিয়ে আছে তার দিকে। জাঙ্কুক তের চোখের দিকে তাকায়, অসহায় কণ্ঠে বলে, প্লিজ তে, হেল্প মি, আই নিড ইউ তে। আমি ভীষণ অস্থির হয়ে আছি, আমাকে সাহায্য করো। তে অপলক চেয়ে থাকে জাঙ্কুকের দিকে, কিছু বলে না। জাঙ্কুক তের সম্মতি নেই ভেবে যে উঠে চলে যাবে, হঠাৎ তে আকস্মিক জাঙ্কুকের কলার চেপে বিছানায় ফেলে দেয়, তার উপর উঠে বসে। জাঙ্কুক কিছুটা অবাক হলেও তের কোমর জড়িয়ে ধরে কাছে টেনে নেয়। তে অতিরিক্ত উন্মাদনায় কি করছে নিজেও বুঝতে পারছে না। জাঙ্কুকের পরনের টি শার্ট একটানে খুলে ছুঁড়ে মারে ঘরের কোনো এক কোণায়। জাঙ্কুকের বলিষ্ঠ পেটানো শরীর তের সামনে উন্মুক্ত হতেই তে হামলে পড়ে জাঙ্কুকের ওপর। জাঙ্কুকের গলায়, কাঁধে, বুকে অনবরত কিস আর বাইট করছে, সাথে হাত দিয়ে জাঙ্কুকের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছুঁয়ে দিতে থাকে। জাঙ্কুক তের পাগল করা স্পর্শে যেন আরো বন্য হয়ে ওঠে। জাঙ্কুক তেকে নিজের ওপর থেকে সরিয়ে ছুঁড়ে ফেলে বিছানায়, এরপর তের ওপর উঠে পড়ে। একটানে তের ব্লাউজ খুলে ফেলে, ফলে তের বক্ষপ্রদেশ জাঙ্কুকের সামনে উন্মুক্ত হয়ে যায়। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকে তের বক্ষবন্ধনীতে আবদ্ধ বক্ষপ্রদেশের দিকে। এরপর ইনারের উপর দিয়ে তের দুপাশে দু হাত দিয়ে চাপতে থাকে। তে ব্যথায় চিৎকার করে ওঠে, চুপ জান, তোমার এগুলো এত নরম, এত কোমল, উফ জান, আমি পাগল হয়ে যাব। প্লিজ জাঙ্কুক, আস্তে প্লিজ। জান, আস্তে করলে মজা পাবা না, উফ। কিছুক্ষণ পর জাঙ্কুক তের ইনারের হুক খুলে দেয় আর বক্ষভাজে মুখ লাগিয়ে দেয়। তে অতিরিক্ত উত্তেজনায় জাঙ্কুকের চুল মুঠো করে ধরে আর মুখ দিয়ে আওয়াজ করতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক তে অতিরিক্ত উত্তেজনায় জাঙ্কুকের চুল মুঠো করে ধরে আর মুখ দিয়ে আওয়াজ করতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুক তে এবং নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলে আর তাদের কাজ শুরু করে দেয়। দুজনে উত্তেজনার চরম পর্যায়ে নানা রকম চিৎকার করতে থাকে। তারা একে অপরের সাথে মিশে যেতে থাকে। প্রায় ভোরের দিকে তারা ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকাল 8টায় জাঙ্কুকের ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই শরীরের উপর নরম কোনো বস্তু উপলব্ধি করতেই চোখ মেলে তাকায়। এতে যা দেখে তাতে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে আর তে এক বিছানায় ঘনিষ্ঠ অবস্থায়। জাঙ্কুক তৎক্ষণাৎ উঠে বসে, তেকে সরিয়ে পাশে শুইয়ে দেয়। তাদের শরীরে বিন্দুমাত্র কাপড়ের চিহ্ন নেই। বিছানার পাশ থেকে তৎক্ষণাৎ টাওয়াল নিয়ে কোমরে পেঁচিয়ে নেয় জাঙ্কুক। দ্রুত ওয়াশরুমে ছুটে যায়। তার খুবই অনুশোচনা হচ্ছে, কিন্তু এখনো তাকে মেনে নিতে পারেনি। তবুও এসব কি হয়ে গেল তাদের মাঝে। রাতে ওই দুধটা খাওয়ার পর থেকেই কেমন যেন লাগছিল। তার মানে কি দুধের জন্য এসব হলো? কিন্তু তে তাকে কি ভাববে? এসব ভেবে জাঙ্কুক তারপর কিছুটা বিড়বিড় করেই বলে, যা ভাবার ভাববে, সে আমার স্ত্রী, আমার সম্পূর্ণ অধিকার আছে তের ওপর। এরপর জাঙ্কুক গোসল ছেড়ে বেরিয়ে আসে। তে ততক্ষণে জেগে উঠেছে। নিজেকে এমন অবস্থায় দেখে সে হতভম্ব হয়ে পড়ে। কি হয়ে গেল তার সাথে? তে ভাবছে ওই দুধটা খাওয়ার পরেই এমন হয়েছে, তার মানে ওই দুধেই কিছু ছিল। বাথরুমের দরজায় খট আওয়াজে সেদিকে ফিরে তাকাইতে জাঙ্কুক গোসল করে বেরিয়ে আসছে। দুজনের চোখ একত্রে মিলিত হতে দুজনে অস্বস্তিতে পড়ে যায়। তে, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করিনি। ওই দুধটা খাওয়ার পরেই কি হয়েছিল জানি না। আমি সরি তে, প্লিজ ফরগিভ মি, প্লিজ। আপনি ক্ষমা চাইবেন না, আমি বুঝেছি ওই দুধের গ্লাসে হয়তো কিছু একটা ছিল যার জন্য এমন হয়েছে। আর আপনি আমার স্বামী, আমাকে স্পর্শ করার সম্পূর্ণ অধিকার আছে আপনার। বিয়ে যখন হয়েছে আমি চাইছি জীবনকে আরো একটা সুযোগ দিতে, যদি আপনি পাশে থাকেন। জাঙ্কুকের কপালে চুমু দিয়ে বলে, আমি আমৃত্যু তোমার পাশে থাকবো, প্লিজ আমাকে ছেড়ে যেও না, কখনো যাব না। 2 মাস পর আজ জীবন বাড়িতে যেন বিয়ের আমেজ পড়েছে।
পড়বে নাই বা কেন, যেখানে বাড়ির সকল সদস্য ভেবেই নিয়েছিল তাদের বংশগতির ধারা এখানেই শেষ, সেখান থেকে আবারও শুরু হলো পথ চলা। কিছুদিন থেকেই তের শরীরটা খারাপ যাচ্ছিল, মাথা ঘোরা, বমি হওয়া লেগেই থাকতো। তাই জাঙ্কুক থেকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল। ডক্টর জানিয়েছে তে প্রেগনেন্ট। সেটা শোনার পরেই বাড়ির উৎসব মুখর হয়ে পড়েছে। জাঙ্কুক তো খুবই অবাক হয়েছিল, সাথে কেঁদেও ফেলেছিল। সে যে কখনো বাবা হতে পারবে না তা কখনো ভাবতেই পারেনি। হসপিটালের মধ্যেই তেকে নিয়ে হাঙ্গামা শুরু করে, নিজের উচ্ছ্বাস প্রকাশ করে। এখন থেকেই বাড়ির প্রতিটা সদস্য তেয়ার খেয়াল রাখতে শুরু করেছে। তে অতিষ্ঠ হয়ে গেছে এদের আচরণে। এর কিছুদিন পরেই হঠাৎ করে একদিন জিমিন ভাবি আমাদের বাসায় আসে। উনি জাঙ্কুকের কাছে ক্ষমা চাইতে থাকে, যেন তাকে আবার গ্রহণ করে। সে ভুল করেছে, জাঙ্কুক বাবা হতে পারত। জিমিন ডাক্তারকে টাকা খাইয়ে তার থেকে নকল রিপোর্ট বানিয়ে নিয়েছে যে জাঙ্কুক কখনো বাবা হতে পারবে না। যার সাথে পালিয়ে গিয়েছিল সেটা ছিল একটা বখাটে প্রকৃতির লোক। কিছুদিন সংসারের নাম করে তার থেকে যত টাকা পয়সা গহনাগাটি ছিল সেগুলো নিয়েই লাপাত্তা হয়েছে। জিমিনকে ছুঁড়ে ফেলেছে রাস্তায়। তাই সে উপায় না পেয়ে জাঙ্কুকের কাছে ফিরে এসেছে। কিন্তু জাঙ্কুক তাকে বলে দিয়েছে তার মতো স্বার্থপর মহিলার পদচারণা তার জীবনে আর নেই। তেকে নিয়ে সুখে শান্তিতে আছে, এমনকি তেকে ভালোবাসতেও শুরু করেছে। তে এখন তার বাচ্চার মা হতে চলেছে। তার জায়গা আর এ বাড়িতে নেই, না তো আছে জাঙ্কুকের জীবনে। জাঙ্কুক তাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। হয়তো এটাই তার শাস্তি ছিল। জিমিন ভাবিও আর কিছু বলতে পারেনি, সেও বেরিয়ে গেছে বাড়ি থেকে। এর কিছু মাস পরেই তেয়ং একটি পুত্র সন্তানের জন্ম দেয়, যা হুবহু জাঙ্কুকের কার্বন কপি। তার মতো চোখ, নাক, ঠোঁট, এমনকি গায়ের রংটাও তার মতোই, শুধু চুলের প্রকৃতিটা পেয়েছে মায়ের মতো। বাচ্চাটা দেখতে অসম্ভব মায়াময় আর সুন্দর। জাঙ্কুক তো বাচ্চা নিয়েই পাগল, এমনকি পরিবারের সকল সদস্য বাচ্চা নিয়েই মেতে থাকে। তাদের সুখে শান্তির সংসার এভাবেই চলতে থাকে। তে আর জাঙ্কুকের সম্পর্কটাও আগের থেকে অনেক ভালো হয়েছে। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। অতীতের সকল কিছু পিছনে ফেলে তারা এগিয়ে গেছে সামনের দিকে। ভবিষ্যতে তারা আরো ভালো সম্পর্ক গড়ে তুলবে।